যখন আপনি কোনো বিজনেস ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে আপনি সুন্দর করে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। তৈরি করে হচ্ছে আপনি চিন্তা করবেন কি কি ডাটা আছে বা কি কি ডাটা নাই। তখন আপনি এজ এ ট্যাক্স মানে অ্যাডভাইজার হবেন পরবর্তীতে, এখন প্র্যাকটিশনার বা প্রফেশনাল। তখন আপনি বলবেন যে এই জিনিসগুলো আপনার গ্যাপ আছে, সামনের বার এই জিনিসগুলো রেডি রাখুন। আপনার ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে এরকম, সেদিন আমার কাছে একটা কল আসলো সিএনএফ বিজনেস নিয়ে। আমি হঠাৎ, উনি এমন একটা টার্ম বলছে, আমার আসলে এই টার্মটা ইলাবোরেট বলার পর আমি বুঝছি এটা এরকম, কিন্তু উনি এটা দিয়ে আমাকে জাজমেন্ট করতেছে যে আহ, আপনি কোনো সিনিয়রের কাছ থেকে একটু জেনে নিয়েন, মানে এটাই। তো আমি বল তো আমি বললাম সিনিয়রের কাছ থেকে জেনে নিব, ব্যাপারটা কিরকম হয়ে গেল। তো সেটা কি করলাম, আমি বললাম আমার একটু ডিটেলস বলেন। তো ডিটেলস বলার পর আমি বললাম ভাই আমার তো, যেহেতু আমার প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সিএনএফ এর কার্যকলাপ, ইনকাম কোথায় থেকে হয়, কোন কোন সোর্সে কি হয় কি, সবগুলোই তো আমি জানি, এবং প্র্যাকটিক্যালি আমি জানি। তো সেক্ষেত্রে ওনার ট্রামটা ছিল একটু অন্যরকম, যে কারণে বুঝতে আমার কষ্ট হয়েছে। কারণ অনেক সময় শর্ট ফর্ম আপনারা ব্যবহার করলেও এর সাথে হচ্ছে একটা লং ফর্ম যেটা আছে, যেমন আইডিপি। আইডিপি যারা চিনে চিনে, কিন্তু আইডিপি ফুল ফর্মটা যদি বলেন অনেক ক্ষেত্রে এটা এরকম হয়। যেমন আমার একটা কেস এরকম হয়ে গেছিল, রিবেট বলতেছে। তো রিবেট যখন বলতেছে, আমি ট্যাক্স এবং ব্যাট দুটোর আলোকে চিন্তা করতেছি, কারণ ট্যাক্সের রিবেট আছে, ব্যাটের রিবেট আছে, কিন্তু প্রশ্ন ছিল ব্যাটের রিবেট নিয়ে। তো ব্যাটে আমরা ম্যাক্সিমাম অভ্যস্ত হচ্ছে যেটা রিবেটটা হচ্ছে একটা বড় একটা ব্যাপার, কিন্তু ট্যাক্সে যখন আমরা আসি তখন তো আমরা জানি রিবেট বা মানিটা কি। তো দুইটা, আমি ওনাকে যখন বললাম যে আমাকে একটু ডিটেলস বলেন, তো যখন বলতেছে, পরবর্তী আমি একজনকে শেয়ার করলাম, উনি বলেছে এটা হচ্ছে ব্যাটের আইনের 46 দ্বারা যেটা মানে ওই রিবেটটা। তো দেখা যায় অনেক ক্ষেত্রে তো এরকম সমস্যা ফেস করতে হয়, তাই ইলাবোরেট দরকার। তো ব্যবসার ক্ষেত্রে আপনারা সুন্দর করে একটা স্টেটমেন্ট করবেন। আর যদি ব্যবসা প্রতিষ্ঠান ভালো হয় বা বড় হয়, আপনার ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, সবগুলো করে সব ডাটা নিয়ে বসে তখন হচ্ছে আপনি রিটার্নে হাত দিবেন বা প্রফিট হবে। এটা নিয়ে অবশ্যই আরো ডিটেলস আছে। তো এখানে হচ্ছে আমরা একটু বলবো বিরতির আগে। আর রাসেল ভাই, জি। আর রাসেল ভাই মানে আপনার থেকে মানে একটা জিনিস আমার অলওয়েজ কনফিউশন লাগে এখানে, যেহেতু আপনি স্টার্ট করতেছেন এর আগে একটু জাস্ট শিওর হয়নি। সেটা হচ্ছে ভাই, মানে আমি এই জিনিসটা বুঝি না যে কোনটা আসলে যে হচ্ছে মানে মানে ওই মানে ওই ব্যক্তি ট্যাক্স, মানে ওই ব্যক্তির মানে ওই ব্যক্তির হচ্ছে মানে দিয়ে যাবে, মানে আপনার হচ্ছে ওই ট্রেডিং বিজনেস গুলো হচ্ছে ওই ব্যক্তির নামে যাচ্ছে আর হচ্ছে কোম্পানির নামে যাচ্ছে, এটা একটা কনফিউশন লাগে অলওয়েজ, যেটা কিভাবে যায় এটা একটু ভাই ক্লিয়ার করেন। আর হ্যাঁ, এটা নিয়ে এটাই আর কি। আপনাকে আমি একটু বলি এটা নিয়ে। লিমিটেড যে জি জি। কোম্পানিগুলো আছে এগুলো হচ্ছে ব্যক্তির নামে না, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ব্যক্তির নামে না। তাহলে ব্যক্তির নামে এর বাইরে যেগুলো লিমিটেড না, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ব্যক্তির নামে অথবা ফার্ম। তো ফার্মের ক্ষেত্রে বলাই থাকে মেসার্স হাবিব এন্ড কোং বা এরকম বিভিন্ন নাম থাকে। আর ট্রেডিং বিজনেস গুলো হচ্ছে স্পেশালি হচ্ছে আপনি নেচার অফ বিজনেস, আপনার যদি ব্যাটে একটু জ্ঞান থাকে আপনি জানবেন। ওর বিনটা যদি আপনি হাতে নেন, বিনের মধ্যে লেখা আছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ওখানে কিন্তু ইজিলি লেখা আছে সে কি করবে, ট্রেডিং করবে, ম্যানুফ্যাকচারিং করবে। হ্যাঁ মানে এটা সমস্যা হতো না, বাট ম্যাক্সিমাম জায়গায় সমস্যা হয় কি, মানে মনে করেন আবার মাঝে মাঝে দেখা যায় ট্রেডিং বিজনেস কিন্তু টিন টিন খুলে বসে আছে, সে কি তো আবার থাকবে, হচ্ছে আচ্ছা মানে টিম মানে থাকবে। সে আবার কিন্তু আবার তখন ওই বিজনেসের নামে ট্যাক্স ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ দিতে পারে, সমস্যা নাই, যেভাবে যে ট্যাক্স আচ্ছা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কারণ আপনি একটা ট্রেডিং ব্যবসা নিতে গেলে তো আপনার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিম থাকবে, এটা অসুবিধা কিছু নাই। কারণ আপনার জি ও জি যদি ওর বিজনেসের নামে নেয় নিক, পার্সোনাল নামে নিক, কারণ আলটিমেট তো এক জায়গায় দেখাইতেই হবে। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। হুম। তাহলে এখানে হচ্ছে আমরা যে প্রথম যদি আমরা এখানে একটু চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে ব্যবসায়ের, এটাতে হচ্ছে আজকে মানে ব্যবসা সেকশনটা যে ম্যাথ গুলো আছে শেষ করতে পারলে মোটামুটি আপনারা বুঝবেন কিভাবে করতে হয়। তো এখানে হচ্ছে ব্যবসার আয়গুলো হচ্ছে কিরকম করে বের করে। এই যে যারা বলছিল নতুন তাদেরকে আমি বলবো ব্যবসায়ের আয় কিভাবে বের করতে, আপনারা কোথায় চলে যাবেন, ধারা 45 থেকে শুরু করে 56 এবং তৃতীয় তফসিল। এখন যদি আমি একটু বলে দেই, যারা 45 থেকে 56 হচ্ছে বিজনেস ইনকাম কিভাবে ক্যালকুলেশন করে। আর সেখানে সবচেয়ে কমপ্লেক্স সেকশন হচ্ছে 55। এখানে আছে যে খরচগুলো আপনার কখন ডিসঅ্যালাউ হবে, সেটা অবশ্যই কর্পোরেট ট্যাক্স পার্টে আলোচনা হবে। মানে 55 সেকশন, ওটা খরচটা কখন ডিসঅ্যালাউ হয় এটা হচ্ছে আপনার জানতে হবে। আর
এক মালিকানার ক্ষেত্রে এরকম ইস্যু নাই তেমন। তারপর আপনি এই যে 56 সেকশনে কি বলছে, বিশেষ ব্যবসায়ীর আয়, যেটা হচ্ছে রেগুলার ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনার যদি ধারা 55 অনুসারে কোনো খরচ ডিজেলা হয়ে যায়, কেন ডিজেলা হইতে পারে? মনে করেন আপনার স্যালারি থেকে অবশ্যই ব্যাংকে স্যালারি দেওয়ার কথা ছিল, টিডিএস কাটার কথা ছিল, আপনি ব্যাংকেও দেন নাই, টিডিএসও কাটেন নাই, এই খরচটা আপনি অ্যাডমিসেবল না, মানে সেটা ডিজেলাওয়ের খরচ। এখন কি হবে, ডিজেলাও যখন হয়ে গেছে খরচ, এটা চলে যাবে 56 সেকশনে, এটা বিশেষ ব্যবসায়ের আয়। তো বিশেষ ব্যবসার আয় যখন হয়ে যাচ্ছে, তখনই আপনাকে রেগুলার রেটে হচ্ছে ট্যাক্স দিতে হবে, 27.5% ট্যাক্সে চলে যাবে। আপনার কোম্পানি যদি রিডিউস রেটেও থাকে, তখন এটা রেগুলার রেটে চলে যাচ্ছে। তাই হচ্ছে সবসময় যারা কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করে, এই খরচগুলাকে ওরা তাদের স্বার্থে কখনোই আপনাকে কি করবে না, টিডিএস না কেটে, কমপ্লায়েন্স না কেটে আপনাকে দিবে না। তো আপনি যখন এই জিনিসগুলা দেখবেন 55-এ, আপনি সেকশনগুলো পড়ানো শেষে আপনারা অবশ্যই বইয়ে যাবেন। এই কারণে আমি আসলে ম্যানুয়ালটাকে নিয়ে রাখতে বলছিলাম সবাইকে। ওখানে গিয়ে হচ্ছে আপনারা দেখে আসবেন যে এরকম একটা ব্যাপার। তো এখানে যদি আমরা আরেকটা আছে তৃতীয় তফসিল আছে হচ্ছে অপচয়গুলো কিরকম করে দেখাইতে হবে, কোন অ্যাসেটে কত পার্সেন্ট অপচয়, সেটা হচ্ছে সব সময় হচ্ছে এনবিএল এর যে অপচয়টা এলাও করে আমাদেরকে, এটা আর হচ্ছে অ্যাকাউন্টসে যে এলাও করে ডেপ্রিসিয়েশন, এই দুইটার মধ্যে পার্থক্য হয়, যে পার্থক্যটাই গিয়ে হচ্ছে ডেফার ট্যাক্স এর মধ্যে গিয়ে পড়ে। তো এটা নিয়ে ডেফার ট্যাক্স নিয়ে আমি, আমাকে একজন রিকোয়েস্ট করছিল একটা ক্লাস রাখতে, আমি অ্যাড করছি, ইনশাল্লাহ ওখানে বলা হবে ডেফার ট্যাক্স কিভাবে আসতেছে বা এর প্রয়োগগুলো কি। তাহলে আজকে এখানে যেটা আমরা, যখন আমি কোথায় কোথায় আপনি যাবেন এটা আমি আইডিয়া দিয়ে দিছি। তারপর এখানে হচ্ছে আয় বর্ষে, মানে ব্যবসায় যতগুলো আয় হয়, এটা একটা গ নাম্বারটা, মানে শুরুগুলো আপনি পারবেন। গ নাম্বার বলছে মুদ্রার বিনিময় হতে নগদায়িত লাভ বা রিয়ালাইজ গেইন যদি মূলধনী পরিসম্পদ অর্জন সংশ্লিষ্ট নেই, এটা কিন্তু ব্যবসায়ের আয়। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মুদ্রার বিনিময় হতে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সচেঞ্জ রিয়ালাইজ গেইন, সেটা কখন আসবে, এর জন্য হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জব করা বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে একদম আইডিয়া থাকতে হবে, তখন হচ্ছে আপনি জিনিসটা পারবেন। আসলে এখনো যদি অ্যাকসেপ্ট, মানে প্রথম সেশন শেষ করে ফেলবো, এখনো যদি বলে অ্যাকসেপ্ট করার কথা, সেটা হচ্ছে আপনি যখন ডলারের একটা মনে করেন আপনি একটা পেমেন্ট করছেন $5 দিয়ে, কিন্তু আপনার আসলে এটা $4 খরচ হয়েছে, তখন হচ্ছে আপনার একটা গেইনের দরকার আছে। তো এইগুলো হচ্ছে আপনি একটু দেখলে পারবেন যে ব্যবসায়ের ইনকাম গুলো কি কি। আমার মূলত আলোচনার বিষয় হচ্ছে এগুলো পড়ার বিষয়ে আমি বলতেছি না, কারণ সহজ কথা হচ্ছে ব্যবসায় যেরকম ভাবে আয় আসে, আয় থেকে অনেক ধরনের খরচ আছে, এগুলো বাদ যাবে। যেহেতু এটা কর্পোরেট না, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, তাই হচ্ছে এখানে বাদ দেওয়াটা বিরাট লিস্ট থাকতে পারে, আপনি এটা দেখবেন। আমি হচ্ছে এখানে যে মানে তফসিল 4 থেকে শুরু করে হচ্ছে আমি আসলে এখানে ম্যাথ গুলো রাখছি, 4টা ম্যাথের মতো। এই ম্যাথ গুলো হচ্ছে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনার হচ্ছে এটা ইজিলি পারবেন। তাহলে প্রথম সেশনে আমরা এটা বলে দেই, তফসিল 4টা আসলে কি, ইন্ডিভিজুয়াল যখন ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবেন, তখন হচ্ছে তফসিল 4-এ গেলে আপনি পাবেন ব্যবসায়ের আয়। ওই সেকশন হচ্ছে ব্যবসায়ের আয়টা আপনি কিভাবে দেখাবেন। এখন আমি আসি, কেন আমি বলছি যে আপনি স্পেসিফিক কোনো পার্সেন্টেজ কেন ব্যবহার করবেন গ্রস প্রফিটে, কোনোভাবেই করবেন না। এটা নাম্বার 1। একে হচ্ছে আপনি বিক্রয় বা টার্নওভার বা প্রাপ্তি কত টাকা পাইছেন সুন্দর করে এখানে লিখে ফেলবেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যাই পেয়েছে। এখন ওইটা থেকে হচ্ছে আপনি এখানে দেখেন গ্রস মুনাফা বলছে, কারণ কর্পোরেট ট্যাক্সের ফরম্যাটটা আর হচ্ছে গিয়ে ব্যক্তির ব্যবসায়ী ট্যাক্সের ফরম্যাটটা একদম আলাদা। এখানে এত ডিটেলস চাই না, কিন্তু আপনার বাঁচার জন্য যখন ট্যাক্স অফিস আপনাকে ডাকবে, অ্যাসেসমেন্ট করবে, আপনাকে সবকিছু কর্পোরেটের মতো সুন্দর করে করে রাখতে হবে, যাতে আপনি শুধু গিয়ে শুধু প্রেজেন্ট করেন। তো এখানে দেখা যায় গ্রস, আপনি বিক্রয় টার্নওভার আপনি একটা জায়গায় লিখলেন, মানে প্রফিট লস করলেন, ওখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেন, তখন হচ্ছে গ্রস মুনাফা এখানে চলে আসতেছে। তো গ্রস মুনাফা যখন এখানে চলে আসছে, তারপর আপনি কি করবেন, সাধারণ প্রশাসনিক বিক্রয়জনিত বা অন্যান্য ব্যয়, এইগুলো হচ্ছে এখানে ইনক্লুড করবেন। তারপর হচ্ছে কুড়ির ব্যয়, কুড়ির ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি এটা দ্বারা যখন 55-এ যাবেন, ওখানে কুড়িন কখন আপনি অ্যালায়েবল হবে, কখন হবে না, অনেক কিছুই আছে। তো কুড়িনের ক্ষেত্রে যখন আপনি একদমই টাকা পয়সা পাচ্ছেন না, 2-3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, তখন যদি বড় অ্যামাউন্ট হয়, এটা আপনি নিয়ে আসবেন,
এবং এটা সলিড ব্যাখ্যা আপনার কাছে রাখবেন, কারণ এটার জন্য আপনাকে ধরতে পারে বা জিজ্ঞেস করতে পারে। তো এখন আমরা যখন নিট মুনাফা পেলাম কিভাবে, 2 থেকে শুরু করে 3 এবং 4 সুন্দর করে বিয়োগ করে দিচ্ছে, আপনি নেট মুনাফা পেয়ে গেলেন। তাহলে এই ফরম্যাটে কি কোনোভাবে কি আমাকে বলছে যে এত পার্সেন্টেজ ধরতে হবে? তাহলে আপনি কিভাবে বলবেন যে এত পার্সেন্ট ধরে গ্রস প্রফিট বের করো, মুনাফা বের করো, তারপর নেট প্রফিট এত পার্সেন্ট ধরে ফেলো? তো যখন আপনার ভালো কথা আপনি ধরলেন, কাজ সারলেন, এখন আপনি তখন মিলাবেন কিভাবে? আপনি যখন সেলস দেওয়া হলো 10 লাখ টাকা, আপনি বললেন যে এটা গ্রস মুনাফা এত টাকা, এত পার্সেন্ট এত টাকা বসায় ফেললাম। তো সেক্ষেত্রে যখন আপনার যখন পুরো জিনিসটাই করতে যাবে, তখন প্রশাসনিক খরচ, বিক্রয়, ব্যাংক ইন্টারেস্ট সব নিয়ে এসে দেখলেন আপনি কোনোভাবে গ্রস মুনাফা মিলাইতে পারতেছেন না, বেশি কম। তো তখন আপনার ক্লায়েন্ট প্রবলেম মানে হচ্ছে আপনার রেপুটেশন শেষ। রেপুটেশন শেষ মানে কেরিয়ারে টানাটানি করবে, কারণ অনেক মানুষ আমি দেখছি জানে কিন্তু ওরা এই পেশায় আসতে চায় না, কারণ খুবই রিস্কি। সুনাম যেমন গুরুত্বপূর্ণ, এখানে সুনাম চলে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তাই কাজ করলে ক্লায়েন্ট চলে যাক শুরুতে, কিন্তু আপনি কাজটা সলিড করবেন, যাতে হওয়ার পর আপনাকে এসে, এমন অনেক দেখছি আমার কাছে রিটার্ন আসছে আগের জনকে খুব বকাঝকা করতেছে। এটা তো হওয়ার কথা না। মানে কাজটা বুঝে শুনে ঠিকভাবে করলে বকাঝকা করতে হবে কেন? তাই ওই রকমের জিনিস আপনার মাথায় রাখবেন, পারফেক্ট ওয়েতে যতটুকু পারেন শিখবেন। তো তারপর হচ্ছে দ্বিতীয় যে অংশ, এটা হচ্ছে স্থিতিপথের সারসংক্ষেপ, যেটা আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা ওখানে কি বলছিলাম যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আগের নাম ছিল ব্যালেন্স শিট, ওইটা এখানে ছোট্ট করে দিয়ে দিচ্ছে। একটু আমি বলি, আমার কাছে এটা যখন আমি আজকে দেখতেছিলাম খুব মজা পাইছি, কারণ এখানে এক মালিকানা তো দুদক দাইলা পদ্ধতি মানতেছে না, সেরকম একটা ব্যবহার হয়েছে এখানে। তো এখানে বলছে নগদ ব্যাংক স্থিতি, আপনি সুন্দর করে আপনার হাতে কত নগদ আছে, ব্যাংক কত নগদ আছে বসাই ফেললেন, তারপর মজুদ পণ্য কত আছে বসাই ফেললেন, স্থায়ী সম্পদ দোকানের কিছু জিনিসপত্র থাকলে যে আসবাবপত্র সুন্দর করে বসাই ফেললেন, তারপর অন্যান্য সম্পদ থাকলে বসায় সবগুলোকে যোগ করে ফেললেন। যোগ করার পর হচ্ছে এখানে পরিসম্পদ সুন্দর করে পেয়ে গেলেন, মানে গ্রস অ্যাসেটটা পেয়ে গেলেন। এখন এইটার কারণ আমরা IT10B-তেও আছে কি সোর্স অফ ফান্ডের সাথে এই সোর্স অফ ফান্ড কোথায় আছে এটা দেখাইতে হয়। তো এখানে যে আমরা মোট সম্পদ পাইছি, পরবর্তীতে আমাদের এটা চেক করতে হবে এইভাবে যে পারমাণবিক মূলধন কত, নিট লাভ হয়েছে কত, কারণ প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভটা যোগ হবে, তারপর এটা থেকে উত্তোলন বাদ যাবে, বাদ দেওয়ার পর আমরা সমাপনী মূলধন পাবো। সমাপনী মূলধন প্লাস হচ্ছে দায়। তাহলে আমরা যখন পড়ছি যে এ সমান এল প্লাস ও ই, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা যদিও একটা ছোট ফরম্যাট, এখানে অবশ্যই আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে এ সমান এল প্লাস ও ইটা আসলে হয়েছে। আপনি একটু আমার কাছে ভালো লাগছে, কারণ একটা ছোট্ট জায়গায় যেমন প্রারম্ভিক মূলধন এর সাথে নিট মুনাফা যোগ করলাম, যত উত্তোলন করছি বাদ দিলাম, সমাপনী মূলধন পাইলাম, তার সাথে হচ্ছে আমি দায়গুলো যোগ করলাম, তাহলে পরিসম্পদ দায় মিলে কি হয়েছে, এখানে মোট পরিসম্পদ মিলে গেছে। তাহলে আপনার দেখা যায় স্থিতিপত্র সুন্দর করে করে ফেলেন। ম্যাথ গুলো দেখাবো প্র্যাকটিক্যালি, মানে খুব ইফেক্টিভ কয়েকটা ম্যাথ আছে যেটা আমরা আইকোর নির্দেশিকাতে পেয়েছি, যেটা খুব কাজের এক মালিকানার জন্য। সেই হিসাবে হচ্ছে আমি সিলেকশন করছি ম্যাথ গুলো ওখান থেকে। যে প্রথমত যদি আমরা উদাহরণ যদি 11 দেখি, সেখানে যদি আপনারা একটু কষ্ট করে পড়েন একবার সময় নিয়ে, তাহলে বুঝাইতে সহজ হবে। যদি স্ক্রিনটা ভালোভাবে দেখা যায় একটু দেখতে পারেন। হচ্ছে আমরা স্টেশনারি দোকান, মানে এটা আমরা স্টেশনারি বেচা কিনা করে, উনি এই ব্যবসাটা হচ্ছে স্টেশনারি দোকান দিছে। সেখানে দেখা যায় 1 বছরের জন্য তার হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকা, বিক্রিত মালামালের ক্রয় মূল্য আছে 24 লাখ টাকা, কর্মচারী বেতন দিছে, ইলেকট্রিক বিল দিছে, দোকান ভাড়া দিছে, ট্রেড লাইসেন্স দিছে, এরকম আরো অনেকগুলা খরচ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন হচ্ছে 40,000 টাকা। এখন আমরা এই তথ্যের আলোকে যদি আমরা তার নিট লাভটা কত, কারণ আমাদের তো হচ্ছে ব্যবসা হতে নিট লাভটাই বের করতে হবে। আর যেহেতু এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয়, আর সেটা স্টেশনারি হইতে পারে, অথবা মুদির দোকান হইতে পারে, অথবা কাপড়ের দোকান হইতে পারে, এরকম হচ্ছে ব্যবসাগুলো সাধারণত হয়ে থাকে এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসাগুলো যখন আমরা দেখব, সেক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে আমরা ওনাদের তথ্যগুলো নেওয়ার সময় আমরা ব্যাংক স্টেটমেন্ট গুলো নিব। কেন নিব? কারণ পার্সোনাল এই ধরনের ছোট প্রতিষ্ঠানগুলোতে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে মেনটেন করে না, কিন্তু মালিকের যদি আদার্স কোনো ট্রানজেকশন বা তার কত টাকা ব্যাংকের লেনদেন হচ্ছে না হচ্ছে, এগুলোর জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্ট দরকার আছে। কারণ এখানে হচ্ছে এখনো আমাদের ইকোনমিটা এতটা ভালো হয়ে যায়নি, যেখানে হচ্ছে
সবগুলো জিনিস এখানে ইয়াতে হয়ে যাবে, মানে ব্যাংকে হয়ে যাবে। এই কারণে এক মালিকানা ব্যবসায় যদিও মানে আয়কর অ্যাক্টে বা আইনে ছাড় দিচ্ছে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোনো ছাড় নাই। কোম্পানিতে আগেও যেটা প্রায় 36 লাখ টাকা একক ট্রানজাকশন, 5 লাখ টাকার উপর 5 লাখ টাকা পর্যন্ত, আর হচ্ছে বছরে 36 লাখ টাকা ক্যাশ ট্রানজাকশন করার অনুমতি দিয়েছিল, যেটা এবার দেয় নাই। এবার বলতেছে সব ট্রানজাকশনই ব্যাংকে করতে হবে। কিন্তু সেক্ষেত্রে উল্টা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এখানে আরেকটা ব্যাপার আসছিল আমার মাথায়, আমি যখন ব্যাট নিয়ে চিন্তা করতেছিলাম তখন ভাবলাম এক মালিকানা মুদির দোকানরা এত সেলস করে, তাদের ব্যাট দিতে হয় না বা ট্যাক্সের আওতায় এত সুন্দর আসতেছে না, এর কারণ তো সেক্ষেত্রে যখন ব্যাটের আইনে আপনি যাবেন, ওখানে কিন্তু স্পষ্ট বলা আছে কি 50 লাখ টাকার নিচে টার্নওভার থাকলে তারা হচ্ছে কি টার্নওভার ট্যাক্সে হচ্ছে আওতায়ও আসবে না। যদি 50 লাখ টাকার উপরে হয় বা 50 লাখ টাকা হয়, তখন টার্নওভার ট্যাক্সে আসবে। 3 কোটি হলে সেটা হচ্ছে গিয়ে ব্যাট নিবন্ধনের আওতায় আসবে। সেক্ষেত্রে দেখা যায় 50 লাখ টাকা ট্রানজাকশন করার জন্য তাদেরকে মোটামুটি ব্যাটে অনুমতি দিয়ে দিছে। তো ব্যাটে যদি অনুমতি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তো এত মানে ঝামেলা পোয়ানোর কথা না। তার মানে হচ্ছে হিসাবের যে ফাঁকফোকর বা মানে খুব গভীরভাবে জানা দরকার, সেটা আসলে কোম্পানির জন্যই বেশি প্রয়োগ করা হয়। তো এখানে যদি আমরা দেখি মোট বিক্রয়ের পরিমাণ আমরা দেখলাম 30 লাখ টাকা। এটা আমরা আগেও বলছি, বিক্রিত মালামালের ক্রয় মূল্য যত টাকা আসছে এই হিসাবটা আপনার ইজিলি করতে পারেন। আপনি ওর কাছে সেলস এর একটা হিসাব অনেকে মেনটেন করে, অনেকে করে না। তো যদি করে, সেটা যদি সে সাপ্লায়ার থেকে যখন মালামাল কিনছে সেটার একটা হিসাব থাকবে, ওইটা নিয়ে বসলেন। তারপর হচ্ছে আপনি দুইটা বাদ দিলে দেখা যায় গ্রস মুনাফা পেয়ে যাবেন, 6 লাখ টাকা পেয়ে গেলাম। এর থেকে হচ্ছে আমাদের বাদ দিতে হবে হচ্ছে খরচ। খরচগুলো এখানে কি কি খরচ ছিল? কর্মচারীর বেতন ছিল, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, এগুলোর কিন্তু আবার ডকুমেন্ট আছে, এগুলো আপনার ডকুমেন্ট সংরক্ষণ করবেন। বা কর্মচারীদের বেতন যদি ক্যাশে দেয় তাহলে তো আপনার ডকুমেন্ট পাচ্ছেন না। আর যদি আপনার উৎসাহিত করবেন যে ব্যাংকে দেওয়ার জন্য, এতে দেখা যাচ্ছে তাহলে আপনার খরচগুলোকে একটা একটা করে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন ইলেকট্রিক বিল, এটার ডকুমেন্ট আছে। দোকান ভাড়া, এটাও যদি এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট থাকলে ওইটার একটা ডকুমেন্ট আছে। ট্রেড লাইসেন্স, কারণ সবগুলো জিনিসের আপনার একটা একটা সাপোর্টিং রেডি রাখতে হবে। তাহলে হচ্ছে আপনি যেটা এফএস বলি আমরা বা প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা, তাহলে একটা পারফেক্ট জায়গাতে যাবে, আপনাকে আটকাইতে পারাটা কঠিন হয়ে যাবে। তারপর নবায়ন ফিস, পরিবহন, পরিবহনটা যদিও ওই রকম সলিড ডকুমেন্ট থাকে না, কিন্তু নবায়ন ফিসের ক্ষেত্রে থাকে। তো এইগুলো বাবদ 1 লাখ টাকা। এখন বলছে ফার্নিচার ক্রয় বাবদ হচ্ছে যে 40,000 টাকা হচ্ছে খরচ করছে। এটা আপনি খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মূলধনী খরচ, মুনাফা জাতীয় খরচ না। আমরা যারা অ্যাকাউন্টস এর ব্যাকগ্রাউন্ড আমরা জানি মুনাফা জাতীয় খরচ কি আর মূলধনী জাতীয় খরচগুলা কি। যেটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ হচ্ছে যারা হচ্ছে আয়ের সাথে সরাসরি জড়িত, মানে আয় থেকে ওদেরকে বাদ দিতে হয়। আর মূলধনী যেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট, মানে এইগুলো হচ্ছে খরচ না, যার বেনিফিট হচ্ছে 1 বছরের থেকে বেশি সময় বুক করা যায়, তাই এদেরকে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। যেমন মেশিন। তো এখানে যেমন ফার্নিচার আসছে, ফার্নিচার যেহেতু এটা 1 বছরের খরচ না, কয়েক বছর দেখাতে পারবে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমার কি করতে হবে, থার্ড শিডিউল আমার যেতে হবে। আমরা আগে রেফারেন্সটা দিয়ে রাখছিলাম তৃতীয় তফসিলে। তো থার্ড শিডিউলে যখন আপনি যাবেন, ওখানে গিয়ে দেখবেন ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হার হচ্ছে 10%। তাহলে যদি আপনি 10% নেন, তার মানে হচ্ছে 10 বছর পর্যন্ত এই ফার্নিচার গুলো ব্যবহার করতে পারবেন। এটাই কিন্তু আপনি দেখতেছেন। তো 10 বছর পর্যন্ত যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পুরো খরচটা 1 বছরে দেখানোর দরকার নেই। তাই এখানে মাত্র আপনি খরচ পাবেন 4,000 টাকা। তাহলে এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর ব্যবসা খাতে নিট আয়, এই নিট আয় হচ্ছে আমরা পেয়ে গেছি। তাহলে যদি আর তার অন্য কোনো সোর্স ইনকাম না থাকে, তাহলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে ট্যাক্স ক্যালকুলেশন করি ওইরকম করে ক্যালকুলেশন করতে হবে। 3,50,000 উপর শূন্য, বাকিটার উপর 5%, এরকম করে দেখলাম তার ট্যাক্স আসতেছে হচ্ছে 4,300 টাকা। কিন্তু আমরা জানি এখনো বর্তমানে বহাল আছে, যেটা সিটি কর্পোরেশনের ভিতরে হলে 4,000, ঢাকা চট্টগ্রামে হলে 5,000, অন্যান্য জায়গায় হলে হচ্ছে 3,000। তাহলে এটা 3,000 থেকে বেশি আসতেছে। তাহলে এখানে হচ্ছে ট্যাক্স মানে দিতে হবে 4,300। এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এই ম্যাটটা নিয়ে নাই আরেকটা মানে স্যার যদি
যারা সাধারণত যারা সাপ্লায়ার স্যার, তারাও কি স্যার এই ধরনের মানে মানে এই ধরনের ক্যালকুলেশন করবে, মানে করবে স্যার, যেমন যেমন যোগানদার স্যার? হ্যাঁ করবে, সবাইকেই করতে হবে। আপনার সহজ কনসেপ্ট কি, আয় থেকে খরচ যত ধরনের খরচ হয় ডকুমেন্ট সব আপনি বাদ দিবেন, মানে এটা হচ্ছে সহজ। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো প্রশ্ন? জি ভাই, এই যে 4,300 টাকা তো উনি ইয়ে করে দিচ্ছেন, এটা কি পরবর্তীতে অ্যাডজাস্ট করা যাবে বাকিটা? না ওনার না, তো ওর কর ওনার হচ্ছে তো ট্যাক্সি আসছে 4,300 টাকা, ওটা তো ন্যূনতম করের ব্যাপার নাই। 3,000 টাকা। এটাতে আমরা ন্যূনতম কর দেখতেছি না, মানে এটা তো ন্যূনতম কর না। আচ্ছা, আহ, বাবারে, ক্লাস তো অবশ্যই আপলোড করতেছি, বলে ধরতে হবে, সমস্যা নেই, এরকম প্রশ্ন গ্রুপে করতে হয়। ও এটা আপনার মানে এটা তো হচ্ছে রেগুলার ট্যাক্স ভাই, 4,300 টাকা তো রেগুলার, এটা ন্যূনতম কর না। এখন হচ্ছে আপনারা যেহেতু এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ গুলো আজকে দেখাবো, ন্যূনতম কর একদম ভুলে যান মাথা থেকে। এটা আজকে করাইছি এই কারণে, কারণ নেক্সট এটা কাজে লাগবে, আর এটা এর সাথে রিলেটেড। কিন্তু ন্যূনতম করে আরেকটা ব্যাপার আছে, আমরা পরের ম্যাথে দেখবো। এই ম্যাথটাতে ন্যূনতম কর নাই, এটা তার ট্যাক্স ক্যালকুলেশন করে রেগুলার ইনকামের উপর 4,300 টাকা আসছে। এটা শুধু দেখাইছে যেহেতু সে সিটি কর্পোরেশনের বাইরে থাকে, আর আপনাকে তখন হচ্ছে 3,000 টাকা হচ্ছে ন্যূনতম কর হইতো যদি তার 3,000 টাকার থেকে নিচে ট্যাক্স আসতো, কিন্তু তার তো বেশি আসছে 4,300 টাকা, তাহলে 4,300 টাকাই তার ফাইনাল ট্যাক্স সরকারকে দিতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার মোহাম্মদ মোহসানব বলছিলাম স্যার। বলেন ভাই। স্যার এটা যদি আপনার সিটি কর্পোরেশনের মধ্যে হতো তাহলে সেক্ষেত্রে কি তাকে 5,000 টাকা দিতে হতো? হ্যাঁ অবশ্যই, ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে 5,000, অন্যান্য সিটি কর্পোরেশন হচ্ছে 4,000, 4,000। আর হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে 3,000 টাকা। এটা অবশ্যই এবার সামনে এবার চেঞ্জ হচ্ছে, এবার আমরা দেখানোর জন্য। তাহলে এখানে আসে প্র্যাকটিক্যাল একটা, এই 6-এর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবেন। এখানে 3টা কেস নিয়ে আসছে, এমন খুবই ইফেক্টিভ কেস নিয়ে আসছে। তাই আসলে আমি চিন্তা করলাম আলাদা রং বেরঙের ইয়া বানানোর থেকে যেগুলো হচ্ছে একদম সলিড, আপনাদের রেফারেন্স সহ দেখা যাবে, এগুলো নির্দেশিকা থেকে নিছি। এই ম্যাথ গুলো চর্চা করলে আপনি রেফারেন্স বলতে পারবেন যে এটা যে আসছে নির্দেশিকার এত নাম্বার ম্যাথের এইটা, তাহলে আপনি ট্যাক্স অফিস হোক যেখানে হোক আপনি স্ট্রং এভিডেন্স রেফারেন্স পাইছেন। এছাড়া যদি আপনাকে আমি সুন্দর শীট বানায় দিতাম, আপনি কখনো ট্যাক্স অফিসে গিয়ে বলতে পারবেন না যে এইটা রাসেল ভাই বলছে তার শিটে ছিল, এরকম না। তাই আপনারা যে সব হচ্ছে 3টা ডকুমেন্টের মধ্যে মানে এঙ্গেজ থেকে ওখানেই লিঙ্ক আপ করাইতে হবে। তো এখানে হচ্ছে আমরা এটা দেখলাম কি, আমাকে বলে দিচ্ছে কি একটা লুকমান হোসেন হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর। এটা ডিপার্টমেন্টাল স্টোর আয়তনগুলো একটু বড় থাকে আমরা জানি। তো ডিপার্টমেন্টাল স্টোরের এখানে দেখা যায় সে সেলস করছে কত, 1,12,00,00,000। যাই হোক 12 কোটি টাকা ধরলাম আমরা সেলস করছে। গ্রস মুনাফা আমাদের দেখাইছে, মানে কস্ট অফ গুডস সোল্ড দেখায় নাই, কারণ এটাতে অন্য কিছু দেখাইতে চাচ্ছে। তাই এখানে বের করে দেখাইছে গ্রস মুনাফা কত দেখাইছে, লাভ ক্ষতি হিসাবে বিভিন্ন খাতে খরচ এটাও দেখাইছে। তাহলে তার নিট মুনাফা হয়েছে মাত্র 8,50,000। ভাইয়া এই ম্যাথটা কোন ইয়ারটা ফলো করছেন? বুঝি নাই, কোন বইটা ফলো করছেন? এটা হচ্ছে আয়কর নির্দেশিকা। এই ম্যাথটা কোন বই ফলো করছেন? এই ম্যাথটা হচ্ছে আয়কর পেজ নির্দেশিকা। নাম্বারটা কত? এই পেজ নাম্বার নিচে আছে, পেজ নাম্বারটা কত কাইন্ডলি? 83 নাম্বার। আয়কর নির্দেশিকা 83 নাম্বার পেজে গেলে এটা ম্যাথটা পাবেন। তাহলে দেখা যায় এখানে আমরা এতগুলো টাকা সেলস প্রায় এতগুলো সেলস করার পরও আমরা এখানে দেখলাম মাত্র 8,50,000 টাকা সে প্রফিট করতে পারছে। এখন বলছে এই বছর তিনি 30,000 টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং 1,20,000 টাকা নতুন সঞ্চয়পত্র ক্রয় করেছেন। খুবই খেয়াল করবেন, মানে ম্যাটের মূল জায়গাটা হচ্ছে এখানে। আগেটা তো আমরা দেখলাম বিক্রয় থেকে নিট মুনাফা করে দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভাবার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই অংশে। এখানে আমাকে বলছে অগ্রিম করে 30,000 টাকা দিয়ে দিচ্ছে, ভালো। তারপর আমাকে বলছে সঞ্চয়পত্র ক্রয় করছে 1,20,000, সেটাও ভালো। এখন এখানে একটা কেস দিতে হচ্ছে, এই ব্যবসায়ী যেটা লুকমান সাহেব, তার হচ্ছে
এখন যদি উনার যে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করতে যাই তাহলে আসলে ব্যাপারটা কি আসতেছে, 8,50,000 যেটা আছে এটা আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলে, এটা আমি ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে বলবো না, শুধু বলবো এখানে ট্যাক্স আসছে কত 40,000 টাকা। তাহলে করদাতা মানে যদি আমরা বয়স কত আছে 65 বছরের ঊর্ধ্বে, তাহলে তার 4 লাখ টাকা হয়েছে। এগুলো সবগুলা বাদ দিব। এখানে কিন্তু আমাদের একটা রেয়াদের ব্যাপার আছে, যেহেতু তিনি হচ্ছে 1,20,000 টাকা সঞ্চয়পত্র কিনছে, এটা রেয়াদ আছে। রেয়াদ নিয়ে তো আমরা অবশ্যই জানি মোট আয়ের হচ্ছে 0.3 নেট যেটা ট্যাক্সেবল আয়, এখানে নেট ট্যাক্সেবল আয় আসতেছে 8,50,000 টাকা, এটা 3%, অথবা যত টাকা 1,20,000 টাকা বিনিয়োগ করছে তার 15%, অথবা 10 লাখ টাকা, তার থেকে কম হচ্ছে 18,000 টাকা তিনি রিবেট পাচ্ছে, রেয়াদ পাচ্ছে। এখন আমাদের মোট ট্যাক্স আসছিল 40,000 টাকা, এর থেকে রেয়াদ বাদ দিচ্ছে হচ্ছে 18,000 টাকা, পদেয় কর আসতেছে কত 22,000 টাকা, কিন্তু আমি অগ্রিম দিয়ে দিছি তারে 30,000 টাকা। এখন কি হবে, এইটাই নতুন আইনের প্রয়োগ। কারণ এই সেকশন আমি 163 ধারাটা এই কারণেই রাখছি, এখানে এটা ব্যবহার আছে। এখানে বলছে নিট প্রদেয় কর ফেরতযোগ্য অথবা পরবর্তীতে সমন্বয়যোগ্য, এটা হচ্ছে কত 8,000 টাকা পরবর্তীতে সমন্বয় করতে পারবে, যেহেতু সে অ্যাডভান্স হচ্ছে 30,000 টাকা, মানে সে বেশি দিয়ে দিছিল, তার ট্যাক্স আসছে 22,000 টাকা। তাহলে আমরা এই ম্যাথের টুইস্টটা বুঝলাম এখানেই, যে 163 দ্বারা এখানে প্রয়োগ হয়েছে, যদি আমরা কোনো কারণে উৎসে কর অথবা ন্যূনতম কর যদি বেশি দিয়ে দেই, সেটা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো। স্যার এখানে কি স্যার মানে সেকশন 163 স্যার মানে উপধারা স্যার 9 মানে প্রয়োগ হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ, 9-8 দুইটারই অ্যাডজাস্টমেন্ট, মানে দুইটাই দেখবেন, এক্ষেত্রে হচ্ছে 9-8 দুইটাই ভালো করে দেখবেন। ওকে জি, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা পথে চলে যাই। স্যার এখানে আমরা সার্চ থাকে তার, তাহলে পদীয় করের উপর ধরবো, এখানে পদীয় কর কত ধরবো? সার্চার্জ যদি থাকতো আসলে হ্যাঁ, প্রদেয় করের সার্চার্জ উপর, থাকতো। মানে প্রদেয় কর আপনার 22,000 উপর হইতো, ঠিক আছে? কারণ সার্চার্জটা হয় মোট যত কর আসে তার থেকে রিবেট বাদ দেওয়ার পর নেট, মানে নেট ট্যাক্স যেটা ট্যাক্স পেয়েবল থাকে ওইটার উপর হচ্ছে সার্চার্জ আসবে, এটা মাথায় রাখবেন। রিবেটের আগে না, রিবেটের পরে। তাহলে 22,000 ধরবো যদি সার্চার্জ থাকে, 30,000 ধরবো না? 10% না, ওইটা কেন ধরবেন, ওটা তো অগ্রিম কর 30,000, ওইটা সার্চার্জ কেন আসবে? সার্চার্জ তো আপনার যেটা প্রদেয় করের উপর আসবে। স্যার পদীয় ওই যে নিট পদীয় কর 8,000 টাকা দেওয়া আছে। না রে ভাই, নিট প্রদেয় তো 22,000 টাকা, এই যে প্রদেয় কর 8,000 তো হচ্ছে ফেরতযোগ্য হবে, এটা জাস্ট আমাদের দেখাচ্ছে ফেরতযোগ্য বা পরবর্তীতে সমন্বয়যোগ্য 8,000, কিন্তু আমাকে প্রথমেই তো এখানেই প্রদেয় করের উপর সারচার্জ অ্যাড করে তখন মোট কর হবে, তার থেকে গিয়ে অগ্রিম কর বাদ যাবে, তখন তো এই সিচুয়েশনে 8,000 থাকবে না, এত কমে যেতে পারে বা বেশি হইতে পারে, ঠিক আছে? আপনি ওই জিনিসটা মাথায় রাখবেন যে সারচার্জ হবে নেট যত ট্যাক্স আসে তার থেকে রিবেট বাদ দিয়ে ওইটার উপর, তারপর যোগ হয়ে যাবে, তারপর হচ্ছে অগ্রিম কর টিডিএস যাই পেমেন্ট হয় ওইটা বাদ যাবে। এখন আমরা খতে চলে আসি। এখানে বলা হচ্ছে যে আরেকজন ব্যক্তি মোহাম্মদ কামাল উদ্দিন, তিনি হচ্ছে 2025 তারিখে আয় বর্ষে মোট, এটা হচ্ছে আমদানি রপ্তানি, আমদানির ব্যবসা, আমদানি ব্যবসা করছে কত, খুবই গুরুত্বপূর্ণ এটা। আমদানি ব্যবসা করছে সে 20 লাখ টাকার হচ্ছে পণ্য আমদানি করছে, আমদানি পর্যায়ে সে 5% হচ্ছে এআইটি দিয়ে দিছে। এআইটি কত দিছে, 1 লাখ টাকা উৎসে কর প্রদান করে তিনি মালামাল আমদানি করছেন। তাদেরকে আমরা কোন ব্যবসায়ী বলি, মার্চেন্ডাইজার বলতে পারি, অথবা ম্যানুফ্যাকচারার যদি হইতো, কিন্তু এখানে ম্যানুফ্যাকচারার না, এখানে বলে দিছে হচ্ছে উনি হচ্ছে একটা আমদানিকারক, মানে হচ্ছে ট্রেডার। তো এখানে উনি 5% হিসাবে হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে উৎসে কর দিয়ে দিচ্ছে। করদাতা উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ, এখানে তিনি দেখলো 5% এআইটি দিয়ে মালামাল আনলো, এই মালামাল বিক্রি করলো দেখলো এখানে 6 লাখ টাকা হচ্ছে সে লাভ করছে। এছাড়া উক্ত আয় বর্ষে করদাতা গৃহ সম্পদ হতে আয় ছিল 4 লাখ টাকা, এটা আরেকটা হেডিং, আয় করছে। যেহেতু করদাতা নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয় রয়েছে, এখন এটা খেয়াল করেন,
করদাতার নিয়মিত উৎসের আয়ও আছে, ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ও আছে। এখানে বাড়ি ভাড়া হচ্ছে নিয়মিত কর। আর ট্রেডিং ব্যবসা যেটা ইম্পোর্ট স্টেজে তাকে 5% এআইটি দিতে হয়েছে, ওইটা হচ্ছে তার জন্য হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয়। এটা আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এই ধরনের যখন সিচুয়েশন থাকবে, ন্যূনতম কর থাকবে, চূড়ান্ত করদায়ী করের ইনকাম সোর্স থাকবে, নিয়মিত থাকবে, এই তিনটা জিনিস যদি থাকে আপনি কি করবেন? প্রথমে হচ্ছে নিয়মিত উৎসের আয়ের ট্যাক্স ক্যালকুলেশন করবেন। এখানে দেখা যায় নিয়মিত উৎসের আয়ের ট্যাক্স ক্যালকুলেশন 4 লাখ টাকা, যেটা এটার উপর মাত্র ওনার ট্যাক্স ক্যালকুলেশন করলে আপনি পাবেন কত? 2,500 টাকা। কেন? কারণ প্রথমে তো 3.5 লাখ বাদ যাবে, তার 50,000 থাকবে, এর 5% হচ্ছে 2,500 টাকা। এটা হইলো। দ্বিতীয় হচ্ছে আমাদের 163 ধারাতে আমাদের বলছিল 4 এর ক্ষেত্রে যে যাদের হচ্ছে ন্যূনতম কর আছে এবং রেগুলার সোর্স ইনকাম আছে তাদের কি করতে হবে? রেগুলার সোর্স আর হচ্ছে ন্যূনতম কর এই দুইটা যোগ করে ট্যাক্স ক্যালকুলেশন করে দেখতে হবে ন্যূনতম কর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। তো আমি এটা কি করলাম, ন্যূনতম কর প্রযোজ্য যেটা আয় এবং গৃহ সম্পত্তি হতে আয় 4 লাখ টাকা, যেটা এটার সাথে হচ্ছে আমদানি ব্যবসায় 6 লাখ, 10 লাখ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম ট্যাক্স আসতেছে হচ্ছে 67,000। এই 67,000 থেকে আমার নিয়মিত উঠছে আয়ের সেটা কর আসছে 2,500, এটা বাদ দিলাম, দেখলাম আমার আসলে আমদানি ব্যবসায় আয় মানে ওখানে হচ্ছে ট্যাক্স আসতেছে 65,000। অলরেডি আমি 1 লাখ টাকা দিয়ে দিছি, কিন্তু আমি ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম আমার আসতেছে হচ্ছে 65,000। তাহলে আমার ট্যাক্স কোনটা কাউন্ট হবে? ট্যাক্স অবশ্যই 1 লাখ কাউন্ট হবে, কিন্তু যেটা আমার বেশি দিছি এটা পরবর্তীতে ফরওয়ার্ডিং হবে। এখানে দেখা দিয়ে দিতে সুন্দর করে আমদানি ব্যবসায়ীর জন্য উৎসে কথিত হয়েছে 1 লাখ টাকা। ধারা 163 অনুযায়ী আমদানি ব্যবসায়ীর জন্য ন্যূনতম কর হবে 1 লাখ টাকা। কর কিন্তু যেটা দিয়ে দিচ্ছে এটা কাউন্ট হবে। তারপর এখানে আমাকে বলে দিচ্ছে যে 10 লাখ টাকার উপর যে ট্যাক্স আসতেছে, বাড়ি ভাড়ার উপর আসছে 2,50,000 টাকা, আর 10 লাখ টাকা মানে বাকি যেটা ছিল ব্যবসায় ওটা 1 লাখ টাকা সহ আমাকে টাকা কিন্তু দিয়ে দিতে হবে জমা 1,02,500। এখন কত হচ্ছে? নিয়মিত আয়ের উপর পরিগণনাকৃত নিয়মিত কর 67,500 টাকার তুলনায় ন্যূনতম কর বেশি হয়েছে, সেহেতু কি করতে হবে? আমাকে কর কিন্তু 1,02,500 দিয়ে দিতে হবে, কিন্তু যেটা আমি বেশি দিছি এই 35,000 টাকা, এটা পরবর্তীতে হচ্ছে আমার কি করতে হবে? সমন্বয় করা যাবে। এটাই হচ্ছে এবারের পরিবর্তনটার সৌন্দর্য, যে আমার অন্য সময় যেটা হইতো 1 লাখ টাকা দিছি, আপনি যদি মানে টেস্টও করতে চান গত বছরের পরিবর্তে এই ধরনের ম্যাথ আছে, ওটা দেখলে আপনি বুঝবেন যে ওইটা কি হতো, 1 লাখ টাকাই হচ্ছে ফাইনাল মানে ট্যাক্স হয়ে যেত, 25,000 টাকা কোনোভাবে পাওয়া যেত না, কিন্তু এবার এই 25,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে এটা নিয়ে বলতে পারেন। কার কোনো এইখানে প্রশ্ন? যে ইস্যুটা হচ্ছে, হ্যাঁ একটু, এইখানে যে ইস্যুটা হচ্ছে দেখা যাচ্ছে নর্মাল প্র্যাকটিসে ন্যূনতম কর যেটা টিডিএস এইটাই বেশি হয় বিজনেস প্রফিট থেকে বা রেগুলার ইসের থেকে করার থেকে। আমার পরবর্তী বছরে যদি এই সেম সিচুয়েশনটা হয় যে তাহলে তো আমার এই ব্যালেন্সটা বিল্ড আপ হতে থাকবে, ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, এইরকমই তো ইস্যুটা। এটা তো ভাই আইনের একটা ট্রিকি খেল খেলছে। এটা বলছে যে আপনাকে আমি দিলাম, আপনি ব্যালেন্সটাকে সুন্দর করে ফরওয়ার্ড করতে পারবেন, আপনার লাভ দেখান প্রতিষ্ঠানে, লাভ দেখে আপনি এটা নিয়ে নেন। আপনি লাভ দেখালে আবার হঠাৎ করে লস দেখালে এটা কারণ দেখাইতে হবে, মানে এটা তো ব্যবসাটাকে ওরা চাচ্ছে ওইটা। আমার কাছে যেটা মনে হয়েছে যারা এই আইনটা প্রয়োগ করছে চেঞ্জ করছে ওদেরকে আমি আসলে খুব বুদ্ধিমান মনে বলতেছি, কারণ ও চাচ্ছে ব্যবসা লাভ দেখা। এক্স্যাক্টলি, মানে ট্রিকি, কারণ এটা নেওয়াটা বা সমন্বয় করাটা এতটা ইজিও না। আপনি যদি নিতে চান রেগুলার ইনকাম বানান, ব্যবসা লাভ করেন, লাভ না করলে এটা এমনি দেখতেছেন আপনি, কিন্তু এটা তো বলছে না যে রিফান্ড করা যাবে না। তো রিফান্ড না করতে গেলে তো আপনি দেখবেন ওরে বাবা রে আমার 1 কোটি টাকা জমে গেছে, তো ভালো 1 কোটি জমাইছেন ঠিক আছে, টাকা তো আপনি নিতে পারতেছেন না, সমন্বয় করতে পারতেছেন। এইটাই ক্লেভার থিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, ভালো ভালো একটা কাজ করছে। এবার চেয়ারম্যান স্যারকে বাহবা দিতে, অনেক সুন্দর সুন্দর মানে জিনিসগুলো নিয়ে আসছে অনেক ক্ষেত্রে, মানে এটা আসলেই দরকার ছিল। বিজনেস অনেক সময় ওগুলো আসলে ফর্মালি বলা যায় না অনেক কথা, যাই হোক ওইদিকে যাব না। এখন আমরা হচ্ছে গতে চলে আসি।
গতে বলছে শিপন শাহ হচ্ছে 30শে জুনে যে ওনার একটা দেখা যায় 24 লাখ টাকার পণ্য আমদানি করছে। আমদানি পড়ছে সেম 5% এআইটি কাটছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা উঠছে কর হয়েছে, ভালো কথা। তারও দেখা যায় মানে ব্যবসাতে আয় হচ্ছে 10 লাখ টাকা, খুব ভালো। গৃহ সম্পত্তি হতে দেখা যায় 4,50,000 টাকা আয় আছে। সঞ্চয়পত্রে সুদও আছে। সঞ্চয়পত্রের সুদ কিন্তু আবার ন্যূনতম কর প্রযোজ্য, এটা কিন্তু রেগুলার ইনকাম না। আপনাকে মানে যখন আপনি পড়বেন তখনই ফাইন্ড আউট করে ফেলতে হবে কোনটা রেগুলার ইনকাম, কোনটা ন্যূনতম কর প্রযোজ্য ইনকাম, কোনটা চূড়ান্ত কর প্রযোজ্য ইনকাম। তাহলে দেখবেন আপনার কাছে হচ্ছে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। তো আমরা এটা ফাইন্ড আউট করে দেখলাম সঞ্চয়পত্রের মুনাফার উপর দেখা যায় 5% হিসেবে কেটে কত করলো, এটাকে হচ্ছে 20,000 টাকা আয়কর কর্তন করে ফেললো। এখন দেখা যায় আমরা সেম আগের ম্যাটটার মতো তার যেটা 5,000 টাকা ট্যাক্স আসতেছে গৃহ সম্পত্তি, এটা রেগুলার। আর 2 নাম্বার হচ্ছে এখানে দুইটা জিনিস চলে আসছে, এক হচ্ছে নিয়মিত উৎসের আয়, তো আমার কাছে নিলাম 4,50,000 টাকা, ব্যবসায়ের আয় যেটা এটাও কিন্তু আমরা নিলাম। ও এখানে সঞ্চয়পত্রের যে সুদ এটা কিন্তু চূড়ান্ত কর দেয়, যেহেতু আমরা স্পেশালি আমি মাঝে মাঝে ভুলে যাই, মানে এটা গুলাই ফেলি এই কারণে, কারণ আমি সেভিং সার্টিফিকেট যতটা মনে রাখতে পারি বাংলাটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে অবশ্যই এফডিআর এর সাথে ম্যাচ হয়ে যায় মাঝে মাঝে, যে এফডিআর তো চূড়ান্ত ফাইনাল ট্যাক্স না। তো এখানে আমরা দেখলাম 3টা জিনিস ওরা নিয়ে আসছে, এক হচ্ছে এখানে রেগুলার ইনকাম আছে, আবার ন্যূনতম কর দায় প্রযোজ্য এটাও আছে, ফাইনাল ট্যাক্স প্রযোজ্য এটাও আছে। তো এখানে আমাদের কি করব, আবার একটা আরেকটা জিনিস খেয়াল করেন, যেহেতু ফাইনাল ট্যাক্সের যে অ্যামাউন্টটা থাকবে মানে ইনকাম থাকবে, এটা আপনি ক্যালকুলেশনে নিয়ে আসবেন না। ক্যালকুলেশন নিয়ে আসতে হবে কোনটা, এক হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য, আরেক হচ্ছে নিয়মিত কর প্রযোজ্য। এই দুটাকে একসাথে করে চেক করে দেখতে হবে যে আসলে ন্যূনতম কর যেটা আমি কাটছে এটা বেশি না কম। এক্ষেত্রে আপনার সঞ্চয়পত্র বা যেগুলো ফাইনাল ট্যাক্স করার কথা এগুলো আপনি আনবেন না। তো এটা আমরা দুইটা অ্যাডজাস্ট করে দেখলাম। আমার কি হচ্ছে নিয়মিত যেটা আমাদের নিয়মিত উৎসে আয়ের উপর প্রযোজ্য কর সবগুলো বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে খেয়াল করেন আমদানি ব্যবসায়ী তার দেখা যায় ন্যূনতম কর আসতেছে কত, মানে রেগুলার কর আসতেছে 1,25,000 টাকা, উৎসে কাটছে মাত্র 1,20,000, মানে আগের ম্যাথটার বিপরীত হচ্ছে এই ম্যাথ। তো এখানে দেখা যায় উৎসে কাটছে কত, কাটছে হচ্ছে কম, তার মানে আমাকে এখানে বিবেচনা করতে হবে 1,35,000। তাহলে আমরা এখানে ট্যাক্স পাইলাম ন্যূনতম কর 1,35,000 এখানে চলে আসতেছে মানে আমদানি ব্যবসায়ের উপর। তারপরে এখানে 20,000 টাকার উপর যে ট্যাক্সটা দিছে সঞ্চয়পত্রে এটা তো ফাইনাল ট্যাক্স যত দিছে, এখানে 20,000 ছিল সঞ্চয়পত্র, 4 লাখ টাকা হচ্ছে সুদ, এর উপর 20,000 টাকা উৎসে কর। তাহলে আমাকে ট্যাক্স আসতেছে কত খেয়াল করেন, আমার ইনকামের মোট ইনকামের মধ্যে চলে আসছে 4,50,000 টাকা বাড়ি ভাড়া, 10 লাখ টাকা হচ্ছে ব্যবসায়, আর 4 লাখ টাকা হচ্ছে সঞ্চয়পত্রে, সবগুলো যোগ করে আমার 18,50,000 টাকা আসলো। কর দায় 5,000 আসতেছে রেগুলার ইনকাম থেকে, বাড়ি ভাড়া থেকে, আর আমদানি ব্যবসা থেকে আসছে 1,35,000। 1 লাখ যেটা টিডিএস 1,20,000 কাটছে এটা না, কারণ ওটা ছোট, এখানে আসতেছে বড়টা। তারপর এখানে যেহেতু ফাইনাল ট্যাক্স ছিল 20,000 এটা আসলো, তাহলে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 1,60,000 টাকা। এখানে কিন্তু রিফান্ড ইস্যু আসবে না, কারণ আমার যত টাকা হচ্ছে টিডিএস কাটছে 1,20,000 তার থেকে বেশি আমার নিয়মিত ট্যাক্স করানো আসতেছে। এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তখন যখন হচ্ছে মানে রেগুলার ইনকামের পরিমাণ যত বাড়বে তত হচ্ছে ন্যূনতম কর যেটা কাটে এটার পরিমাণ কমে যাবে। এই হচ্ছে আজকের ক্লাস, মোটামুটি শেষ করলাম। এখন আপনাদের প্রশ্নের পালা। স্যার আরেকবার যদি এই ম্যাথটা মানে একটু যদি রিভিউ মানে সংক্ষেপে, খুব সংক্ষেপে কিছু কিছু জায়গায় একটু প্লিজ যদি একটু রিভিউ। এটা আমরা ভাগ করলাম 3টা ক্যাটাগরি। এক হচ্ছে আমাকে এখানে নিয়মিত উৎসের আয়ও আছে, 2 হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য যেমন আমদানি ব্যবসা এটাও আছে, 3 হচ্ছে চূড়ান্ত কর দায় আছে এইটাও আছে। তো আমার কি কাজ, প্রথমে ন্যূনতম কর মিনিমাম যেটা রেগুলার ইনকাম এর উপর ট্যাক্স ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম 5 লাখ টাকা। তারপর আমি দুইটা আয়কে একসাথে করলাম, বাড়ি ভাড়া আর হচ্ছে আমদানি, করে আমার 10 লাখ টাকা, এর উপর ট্যাক্স গণনা করলাম, করে দেখলাম আমার ট্যাক্স আসতেছে 1,40,000। এই 1,40,000 থেকে যেটা হচ্ছে নিয়মিত উৎসের আয় 5,000 এটা বাদ দিলেই তো আমার থাকবে ন্যূনতম উৎসের যে ইনকাম এর উপর আসলে রেগুলার ট্যাক্স কত আসতেছে। রেগুলার ট্যাক্স দেখলাম আমি 1,25,000 আসতেছে, কিন্তু আমরা কি করছি উৎসে কাটছে মাত্র 1,20,000। তাহলে যেহেতু উৎসে কাটাটা হচ্ছে ছোট, বড়টাই আমাকে নিতে হবে,
উঠছে বেশি কাটলে না রিফান্ড করা আর অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকতো, তাই এখানে সুযোগ নাই। তখন হচ্ছে আমরা 1,35,000 তো আমরা পেলাম, তার সাথে সঞ্চয়পত্রে তো এটা ফাইনাল ট্যাক্স 20,000, এটা ক্যালকুলেশনে যাবে না, যোগ করে ফেলতে হবে। তাহলে দেখা যায় আমরা প্রথমে দেখলাম কত টাকা হচ্ছে ইনকাম, 18,50,000 টাকা, আর রেগুলার ট্যাক্সের জন্য রেগুলার ইনকামের জন্য ট্যাক্স 5,000 টাকা, আর আমদানি রপ্তানি ন্যূনতম যেটা হওয়ার কথা মানে ন্যূনতম কর প্রযোজ্য আয়ের রেগুলার ইনকাম হচ্ছে ট্যাক্স হচ্ছে 1,35,000, আর 20,000 হচ্ছে ফাইনাল ট্যাক্স। সব মিলে 1,60,000 টাকা হচ্ছে ট্যাক্স দিতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অন্য কারো প্রশ্ন থাকলে রিটার্ন এসে 20,000 টাকা আগেই কেটে রেখেছিল এটা কি সে আবার দিবে না? আবার বলুন তো ভাইয়া, বুঝতে পারি নাই। ওই যে এখানে যে 20,000 টাকা শেষে আসলো, আগে যেটা হইতো যে আগে যেটা কাটা হইতো অ্যাডজাস্ট করা যেত, এখন তো মনে হচ্ছে অ্যাডজাস্ট করা যাবে না। 1,20,000 কাটছে তো এটা তো আর এখন মাইনাস হবে না? না 20,000 এটা ফাইনাল ট্যাক্স, এটা কোনো অন্যান্য ট্যাক্সের সাথে সম্পর্ক নেই। 20,000 টাকা অবশ্যই দিতে হবে, এর বেশিও আসলে আর দিতে হবে না, কম আসলে দিতে হবে না, মানে এটাই দিতে হবে। তার মানে এই তিনটা যোগ করে এখন যা আসছে এটাই রিটার্নে দিতে হবে, এই তো? কিন্তু আমাকে রিটার্নে দিতে হবে 1,60,000। কিন্তু 20,000 এখানে কেটে ফেলছে না ওই যে ইয়া থেকে, আপনার সঞ্চয়পত্র না ইয়া থেকে কেটে ফেলছে না? হ্যাঁ ওইটা আপনি বাদ দিবেন। আপনি এখানে হচ্ছে 1,20,000 তো আপনাদের 1,60,000 টাকা মোট ট্যাক্স আসছে, এটা থেকে 1,20,000 তো এখানে আসছে না, এটা তো বাদ দিয়ে দিবেন। 1,20,000 তো আগে দিয়ে দিচ্ছেন, এটা বাদ। এখানে তো 20,000 টাকা তো টিডিএস কেটে ফেলছে, এটাও বাদ। বাদ দেওয়ার পর বাকি যেটা থাকে এটা হচ্ছে আপনি এ চালানের মাধ্যমে 173 ধারা অনুসারে মানে সেটা আপনি জমা দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝতে পারছি, একটু ইয়ে করে ফেলছি। থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন? কোর্স প্ল্যানে দেখলাম ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমাদের যে ট্যাক্স ক্যালকুলেশন ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস দুইটাই আছে। তো ওইখানে আশা করব আপনি এমন একটা উদাহরণ নিয়ে আসবেন, যদি আমি জানি আপনার প্ল্যানে আছে, তারপরে বলতেছি যে এমডি লেভেলে মানে অনেক জটিলতা থাকবে, এরকম একটা এক্সাম্পল ওইখানে চেষ্টা করবেন রাখার জন্য, এটা মানে রিকোয়েস্ট। হ্যাঁ, এটা নিয়ে আমি ফর্মালি বলতেছি না, আমি এরকম একটা জিনিস রাখছি অলরেডি, আমি এটা রাখছি যেহেতু ভিডিও রেকর্ড থাকবে, আমি কিছু বললাম না। আর তারপর অন্য কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। প্রিপারেশন নিয়ে কোনো কোর্স করার প্ল্যান আছে আপনার? পেপার ট্যাক্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলা স্কেচ করে আনা, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি যেভাবে হয়ে থাকে আর কি, প্রফেশনাল ক্যাশ ফ্লো। আমি রাখছি মোটামুটি আমাদের প্ল্যানে, মানে এই কোর্স রিলেটেড এরকম কিছু আছে যেগুলো হচ্ছে যেমন অডিট রিপোর্ট নিয়ে দেখানো যতটুকু আছে, মানে যতটুকু মানে একটা সিএফও লেভেলে যেগুলো লাগে আর কি। হ্যাঁ, ওইটা তো আপনি পরবর্তীতে আমি যদি কাজ করি ইনশাআল্লাহ, আমার কাজ করার ইচ্ছা আছে, স্পেশালি কস্টিং নিয়ে। এই মাসে বা খুব রিসেন্টলি করবেন কিনা এরকম কোনো প্ল্যান আছে? রিসেন্টলি আমার প্ল্যানিং নাই, মানে এই কোর্সটাকে আগে আসলে আমি শেষ করতে যাচ্ছি, মানে ট্যাক্সটা শেষ করে আমার ব্যাক নিয়ে একটা প্ল্যানিং আছে, মানে আসলে এটা একটা সুন্দর প্যাকেজ হয়ে যায় আর কি, এখান থেকে স্টেটমেন্টও তৈরি করা হয়ে যায়, কিন্তু ব্যাড ট্যাক্সও কমপ্লেক্স হয়ে গেছে। ওইটা আমার মাথায় আছে যে অ্যাকাউন্টস থেকে শুরু করে ব্যাড ট্যাক্স অ্যাডজাস্ট করে হচ্ছে করা, মানে সিএফও লেভেল আপনি বলছেন স্পেশালি আমি চিন্তা অনলাইনে এরকম অনেকগুলো কোর্স আছে, কিন্তু হয় কি এরা ওই আপনার সমানে পাওয়ার পয়েন্টে বলতেই থাকে। এখন পাওয়ার পয়েন্টে তো এরকম বলা অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ওই যে স্ক্র্যাপ করি এনএক্সজিও থেকে জিনিসগুলাকে সুন্দর করি, জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স, এরপরে যায় লেজার, মানে কমপ্লেক্সিটি যেটাতে থাকে আর কি, এগুলা তৈরি করে এগুলো হচ্ছে আপনি শিখতে পারবেন। যারা আমি একটা বলি, আপনারা যদি প্র্যাকটিসও করেন, আপনারা হচ্ছে কর্পোরেটে যদি এঙ্গেজ থাকেন, তাহলে যে আমি যে কথাগুলো বলি ম্যাক্সিমাম হচ্ছে আমি যেটা ফেস করি আমার কেরিয়ারে, ওই জিনিসটা নিয়ে আমি বলি। এখন আপনি যদি ওই জায়গাতে এঙ্গেজ না থাকেন, আপনি তো এটা ফাইন্ড আউট করবেন না যে কোন সমস্যা আপনি আটকা পড়বেন, কোনটা কি। তা হচ্ছে যারা আপনি যখন এরকম কোর্স করবেন, সবসময় এটা খেয়াল রাখবেন ওই প্রফেশনে ওরা আছে কিনা। ধরেন আপনি যদি একটা প্রতিষ্ঠানে থাকেন, যেমন ব্যাড ট্যাক্স নিয়ে আমি কাজ করি যেহেতু ম্যানেজার, তো যখন আমি এটা নিয়ে কাজ করি তখন আমি বুঝতেছি রিয়ালে কর্পোরেটে প্রবলেম হচ্ছে, এমডি রিটার্নে প্রবলেম হচ্ছে, ওইটা এটা হচ্ছে ওটা হচ্ছে। এখন এইটা যদি না হয় তাহলে আপনার দেখা যায় জ্ঞানগুলো আস্তে আস্তে বাড়বে না, এক জায়গায় এসে স্টাক হয়ে যাবে,
তখন দেখা যায় আপনি এই জিনিসগুলো বলতেছেন সেম হয়ে যাচ্ছে। এই কারণে যারা এই রিলেটেড তাদের থেকে আসলে এক্সপিরিয়েন্স গুলো নেওয়াটা আসলে আমার কাছে মনে হয় বেটার। তাদের অ্যাড গুলো এমন চমক চটকদার হয়, গ্লসি হয় যে উপর দিয়ে অনেক কিছু একদম হাতে কলমে শিখে ফেলে, কিন্তু ভিতরে ঢুকে দেখা যায় শুধু পাওয়ার পয়েন্টের উপরে খালি বক্তৃতা। হ্যাঁ, এটা আমি এরকম শুনছি, অনেকে কোর্সে ভর্তি হয়েছে, তারপর কোর্সে ক্লাসও নিচ্ছে না ঠিক মতো। আসলে এরকম করে তো হবে না, মানে আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, আমি একটা প্ল্যানিং করছি, হয়তো করতে না পারা এটা হচ্ছে আনএভয়েডেবল সিচুয়েশন, ভিন্ন ব্যাপার। তো সেটা তো আপনাকে সর্বোচ্চ আমার দেওয়া, আমার পক্ষ থেকে যতটুকু আছে দেওয়া, তো এটা আমার নৈতিক দায়িত্ব। তাহলে আপনি ওইরকম একটা প্ল্যানিং করেন, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। আচ্ছা, আপনাদের আগ্রহ থাকলে আমি ওইটা নিয়ে ইনশাআল্লাহ কাজ করব, কারণ আমার ওইটা একটা খুব ইন্টারেস্টিং হবে। কলাও বিক্রি হইলে রত দেখা হইলো আর কি, তাহলে সবকিছু একসাথে সুন্দরভাবে আমি ধরেন একটা ভালো কোম্পানিতে ঢুকলে ম্যানেজার লেভেলে বা সিএফও লেভেলে যেন দিয়ে দিতে পারি। জি আচ্ছা, আরেকজন বলতেছিল, ভাইয়া বলেন। হ্যাঁ রাসেল ভাই, ওই যেটা বলতেছিলাম, আপনি ট্যাক্সের যেরকম একটা কম্প্রিহেনসিভ একটা কোর্স এটা আউটলাইন করলেন না, যেহেতু আপনি ব্যাটেরও করেন, তো ঠিক আপনি একটু প্ল্যান করতে পারেন যে ব্যাটেরও একদম প্র্যাকটিক্যাল লেভেলে, কারণ আমরা আপনার সাথে আমি আলাদা ফোনেও কথা বলছিলাম মনে হয়, যে একটু প্র্যাকটিক্যাল লেভেলে ব্যাটের ক্ষেত্রে এরকম যদি দিয়ে একটা কম্প্রিহেনসিভ কোর্স করেন, especially I'm interested. I think other participants, most of the people may be interested because all are want to be a practitioner. Okay. Yeah, it will be good for us. অন্তত আমাদের দেশে আইএস মেইনটেইন হয় আর কি, এগুলা যেন কভার হয় শুধু, বিশেষ করে আপনাদের সাপোর্ট পাইলে অনেস্টলি বলতে আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে আগাবো। সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ হচ্ছে মানে আপনি নিজে আগে একটা প্ল্যান করতে পারেন, যেটা এটা এরকম না যেমন অনেকে কোর্স করে শুধুমাত্র ধরেন খালি মুশরফ 6 আর 4.3 এর জন্য, স্পেশালি 9.9 না, মানে একদম একটা প্র্যাকটিস করতে গেলে যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করবে, তার একটা ম্যানুফ্যাকচারিং বা যে কোনো প্রতিষ্ঠানগুলোকে যে এরকম সার্ভিস দিতে হয়, সেই সার্ভিস দিতে গেলে তার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি যে ব্যাট অফিস এবং ক্লায়েন্ট, এই দুইটাকে যোগসূত্র করে তার যতটা প্র্যাকটিক্যালি আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেইটাকে করে যে কাভার দিয়ে, যে আপনি যারা নতুন আসতেছে তাদের জন্য এরকম যদি কোর্সটা সাজান, তাইলে মনে হয় অন্য উপকৃত হবে আর কি। আপনি একটু প্ল্যান করতে পারেন এবং একসাথে হলে ভালো হয়, মানে একদম কম্প্রিহেনসিভ। ইনশাআল্লাহ আপনারা থাকলে সেটা হবে, কারণ 30টা ক্লাস এখন এটা আমি যে ফুল টাইম জব করি, সবগুলো মিলাই আসলে অনেক বেশি পরিশ্রম বলা যায় করতে হচ্ছে, তাই এটা শেষ করলে আমি দ্বিতীয় স্টেপে ব্যাট নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ আমরাও এটা আশা করব, কারণ আপনি যেইভাবে এই যে ট্যাক্সের কোর্সটা আউটলাইন করছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে না আমরা উপকৃত হব। এই রকমই আর কি, এইটা যে এরকম আউটলাইনটা করছেন, আমরা ওই আশা করব আপনার কাছে ব্যাটও যেন এরকম একটা আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনি আমাকে এটা বলেন, ক্লাস আজকে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগলো। আসলে কি আমরা তো কম বেশি আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে, কিন্তু আপনার এগুলো মানে শোনার পরে কনক্রিট একটা অ্যানসার আসার পরে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে। না ঠিক আছে, আমি আমার জায়গাতে ঠিক আছি, এবং আপডেটের যে আইনটা আপনি যেভাবে রেফারেন্স দিয়ে দেখাই দিচ্ছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক আপনার গ্রুপটা যত ইফেক্টিভ হবে, যত ইন্টারেক্টিভ গ্রুপটা হবে, তত বেশি মানে সবাই মানে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবে আর কি। যেমন যে কোনো প্রবলেম হলে গ্রুপে দিল, আপনি তো যথেষ্ট মানে রেসপন্স করেন, সবাই যখন আর কয়েকটা ক্লাসের পর হয়তো বা সবাই নিজেরা তাদের ইয়েটা দিতে পারবে, তখন সেই ক্ষেত্রে এটা মানে নলেজ শেয়ারিংটা খুব ভালো হবে। ওইটা আমি সবাইকে বলবো, যখন আমাকে অনেকে পার্সোনালি মেসেজ দেন, বলি না গ্রুপে দেন, সবাই আজকে তো আমি রিপ্লাই দিচ্ছি, কালকে আপনি রিপ্লাই করবেন, পোস্ট অন্যজন রিপ্লাই করবে, এরকম করে দেখবেন এক সময় একটা পারফেক্ট ওয়েতে চলে যাচ্ছে। তাই মানে হচ্ছে অবশ্যই একে অপরের মানে এটা হচ্ছে সবাই প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার, তো সেই হিসাবে মানে যতটুকু সম্ভব হয়, অনেক সময় রিপ্লাই সাথে সাথে হওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের ফুল টাইম ব্যস্ত থাকতে হয়, অনেক সময় লেটও হবে, কিন্তু ইনশাল্লাহ একটা না একটা আসবে। কারণ কি নলেজ আসলে অনেকে হয়তো বা কৃপণতা চিন্তা করে, কিন্তু নলেজ আসলে আপনি যদি শেয়ার করেন এটা আপনার জন্য লাভ হবে না। আমি আপনি বলতে সবার ক্ষেত্রে বলতেছি আর কি, তখন সেই জিনিসটা আসলে আপনার লস হবে না। যদি কারো
কারণ এক একজনের কাছে একটা ছোট্ট জিনিস জানা থাকতে পারে যেটা আসলে অন্যদের কাছে জানা নাই, যারা প্র্যাকটিক্যালি এক একজনে ফেস করছে। সেই ক্ষেত্রে অন্যদের হয়তো সেটা জানলে সুবিধা হয় আর কি। আরেকটা জিনিস নোটিশ করেছি আমি আপনার গ্রুপে, আপনার রেসপন্সটা অনেক অনেক ভালো ভাইয়া, আপনি অনেক কুইক রেসপন্স করেন, মানে আপনার ইন্টারেক্টিভটা অনেক ফাস্ট। আমরাও তো একটু কম করি, লেজি থাকি অনেক সময়, বাট আমি যেটা নোটিশ করছি আপনি গ্রুপে খুব অ্যাক্টিভ, আশা করবো থাকবেন এইরকমই। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করবো যে এটা মানে একদম কন্টিনিউ থাকবে না, নট অনলি যে আপনার শুধু কোর্স এবং কোর্সের পরও আমরা মানে খুব থাকতে যাচ্ছি কাছাকাছি। এটা হয়তো হইতে পারে, পরে আসতে পারে, মানে টাইম লাগতে পারে, যে যেটা 10 মিনিট আগে পাওয়ার কথা 20 মিনিট পরে পাইছেন, বা যেটা সকালে বলতে এটা তো রাতে পাইছে, ইনশাল্লাহ পাবেন। সমস্যা নাই। আপনার এই জিনিসটা তো যেহেতু জবের ভিতরে সবসময় স্কোপ থাকে না আসলে, যদিও অনেক সময় থাকে না, তো যদি না থাকে তখন সেটা হয়তো রাতে ফ্রি হইলাম, তখন তো কে কি প্রশ্ন করলো, কিন্তু ওয়েট করতে হবে অনেকটা, যে মানে এখন আমি বলছি এখনই রিপ্লাইটা আসতে হবে এইটা না, যে আপনি অপেক্ষা করেন রাত আসুক, বা সুযোগ দেন, বা একটু বোঝার চেষ্টা করেন যে রিপ্লাইটা কেন লেট হচ্ছে, বা কোন একটা রিজন আছে কিনা, সেটা হইলে মানে আমার মনে ভালো হয়। অবশ্যই এইটা তো হওয়া উচিতই, কারণ সবসময় তো আর সবাই ফ্রি থাকে না। স্যার ব্যাটের জন্য তো এখন তো আমি ওই যে অ্যাপ্লাই করি নাই, এখন অ্যাপ্লাই করব ব্যাট কনসালটেন্টে, কিন্তু ওটার জন্য এমসিকিউ তো প্রথম পরীক্ষা হবে, তারপর রিটেন হবে, তারপর ভাইভা হবে। তো এমসিকিউর জন্য একটা সাজেশন যদি দিতেন স্যার, কোন বইটা ফলো করা যেতে পারে? এখন আমরা যেটা যতটুকু মনে করতেছি সেটা হচ্ছে রিটেন পরীক্ষার আলোকে প্রিপারেশনটা নেওয়া বেটার, কারণ এমসিকিউ নিয়ে কোনো সিলেবাস করে নাই, যদি ওরা গাইডলাইন দেয় তো দিল, হয়তো দিবে, না দিলে সেটা ওইটার আলোকে চিন্তা করতে হবে। তারপর যেহেতু প্রথম পরীক্ষা এবার হবে, সেক্ষেত্রে যে কোনো কিছু ঘটতে পারে, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে যদি ওরা গাইডলাইন না দেয়। বই নিয়ে দেখেন নাই কত বই না, আমি আমার চ্যানেলে আইটিভিদের জন্য যতটুকু হেল্প করছে, কৃতজ্ঞতা স্বীকার করা উচিত অনেকেরই। না না স্যার, কারণ আমি আপনার চ্যানেল অনেক আগে থেকে আমি ফলো করি, বিশেষ করে ভাইবার জন্য তো অনেক ভালোই মানে হেল্পফুল হয়েছে। তারপরে আমি মানে যখন ভাইবা লিখিত পরীক্ষা দিয়ে আসছি, তারপর ভাইবার জন্য আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম, এবং ইউটিউবে আমি সার্চ করতেছিলাম, তখন সার্চ করতে করতে দেখলাম যে আপনার চ্যানেলটা চলে আসছে, H2B কর্পোরেট, এটা চলে আসছে, তখন আমি ওই ভিডিওগুলো দেখা শুরু করে দিই, দেখি না আমার অনেকটাই হেল্পফুল হয়েছে, বিশেষ করে আমি কনফিডেন্ট লেভেলটা ভালো করে গ্রোথ করতে পারছি। আমি যখন একটা ম্যাটেরিয়াল তৈরি করি, এটার সর্বোচ্চ চেষ্টা করি অ্যাকুরেসিটা ঠিক আছে কিনা, কারণ এটা আইনের বা সেন্সিটিভ ইস্যু, কিন্তু বলছে এত ভুল, মানে কমপ্লেন দিয়ে শেষ হয় না, কারণ আমি না কাজ করে আমি বুঝতেছি এটা ভুল, আপনি নতুন মানুষ কি বুঝবেন, এটা তো সত্যি আপনার জন্য। তো এটা তাহলে ইচ্ছাকৃত একটা ছেলে পড়ালেখা করলো, সে ফেল করলো, এবার পরীক্ষাটা ডিফারেন্ট হয়েছে, এটা ভিন্ন কথা। যদি ওই রকম পরীক্ষা হইতে আপনি কনফিডেন্টলি ম্যাথ দিচ্ছেন সুন্দর করে, কিন্তু আসলে দেখলেন স্যার বেটার হবে যে আপনার হচ্ছে ব্যাটাইন 2012, হ্যাঁ ব্যাটাইন করবেন, আমি বলি 2016, আর তারপরে আপনার হচ্ছে কাস্টমাইন 2023, আর এছাড়াও যেগুলো এগুলো আপডেট যেটা করবেন, আমি হালকা করে একটু বলি, যেমন আমি আজকে আমি ব্যাটের বই আমি রিসিভ করছি, মানে কুরিয়াতে ঢাকা থেকে আসছে, যেমন কাস্টম একটা জন্য সেপারেট বই নিবেন, ঠিক আছে, ব্যাটের জন্য সেপারেট বই নিবেন। ম্যাথে যদি নর্মাল নলেজ থাকে তো হয়েছে, যদি কোনো কারণে আমার মনে হয় না কোনো সাধারণ জ্ঞানের ইস্যু আসবে, ইংলিশ থাকুক ম্যাথ থাকুক, এটা তো সমস্যা না, তো সেই হিসেবে আপনি ওইগুলা পড়েন, এক ভালো করে পড়েন, সেটা হচ্ছে বেটার। কারণ একটা ঠিকভাবে পড়লে ওখানে যাতে ভুল যা শিখে যাতে ভুল জিনিসটা না হয়, সেটা মাথায় রাখতে হবে। আপনি কি স্যার এটার উপর মানে ব্যাট কনসালটেন্ট প্রিপারেশনের মানে এক্সাম প্রিপারেশনের জন্য কোনো কোর্স ডিজাইন করবেন কি স্যার? না, আমার ইচ্ছা এই বছর নাই, কারণ কিন্তু আমি করব, কোর্সের আইডিয়া অবশ্যই ইনশাল্লাহ দিব কিরকম করে পড়তে, কারণ অনেক ক্ষেত্রে যে যখন আমি একটু অনেস্ট কথা বলি, যেটা আমি প্র্যাকটিস করে আগে থেকে, তো যখন আমি আইটিভি নিয়ে আমি নিজে এবার পরীক্ষা দিচ্ছি, তো আইটিভি নিয়ে যখন পরীক্ষা দিয়ে আমি যখন ম্যাটেরিয়াল তৈরি করি, আমার নিজের কাছে সংকোচ ফিল করতেছিলাম, যে কেউ যদি একটা কমেন্টে বলে ফেলে, আমি বলছিও একজনে আপনি কি আইটিভি নাকি, তো তখন তারপরে আমি চিন্তা করলাম যে ম্যাটেরিয়াল যে একটা অবস্থা, আমি যেহেতু পড়তেছি এই জিনিসটা আমি শেয়ার করি সবার সাথে, আরেকজনের উপকার হোক, এমন তো না যে আমার আইটিভি হয়ে গেলে অন্যজনের আইটিভি হবে না, বা এটা জবের পরীক্ষা না, তো
তো মানুষ শিখুক। সেই সুবাদে এমন হয়েছে আমার ছোট ভাই বন্ধু সাজেস্ট করছে, ভাই আপনি রিটার্ন যখন পাস করছি ভাইবার জন্য বলছি না আমি কিচ্ছু কাজ করবো না, আমি বসে থাকবো। মানুষ আবার কিছু একটা বললে তখন আমার ছোট ভাই বলতেছে ভাই আপনি ভিডিও বানান, আপনার মতো করে দেন, কে বলবো কি এটা পরে দেখা যাবে। তখন পর্যন্ত কিন্তু আমি তার উৎসাহ পাই, আমি আসলে ভিডিও কাজ করছি। আচ্ছা আচ্ছা, না অনেক হেল্পফুল হয়েছে স্যার, আর বিশেষ করে আপনারও দক্ষতার লেভেলটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কারণ আপনি জিনিসগুলো শেয়ার করলে আপনি গভীরভাবে চিন্তা করতে হচ্ছে, জানতে হচ্ছে। তাছাড়া এটা তো খারাপ না, কি আমার যখন কেউ থ্যাংক ইউ বলে আমি বলি ভাই আমার জন্য একটু দোয়া করে, আমি কিন্তু এটাই বলি। তো মনে কি কমেন্ট করে বা মেসেজ দেয় যে রাসেল ভাই এটা তো আপনার ভালো লাগছে আমার, আমি ভাই আমি থ্যাংক ইউ না বলে আমি একটু দোয়া করে। ভাই ওইটাই দেখেন স্যার আজকের যে ক্লাসটা করলেন স্যার, এটার কি স্যার ম্যাটেরিয়াল কি শেয়ার করবেন স্যার? হ্যাঁ ম্যাটেরিয়াল আমি শেয়ার করবো, কারণ আমি এখনো এটা একটু পিডিএফ বানিয়ে দিব আর এক্সেলও দিব। প্রাথমিকভাবে আমি কাজ করবো হচ্ছে ভিডিওটা আগে মানে দিতে পারি কিনা, অনেকে রিকোয়েস্ট করতেছে যাতে দেখতে পারে। স্যার স্যার আইন যেটা 23-এর আইনটা তো অনেক কারেকশন হয়েছে, এই আইনটা কি স্যার কারেকশন সম্পৃক্ত? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি লেটেস্ট বই নিতে বলছি আপনাকে, আমি বলছি না আইকন ম্যানুয়ালটা নেন। এই বইটা মোটামুটি আমি গতবার পড়ছি তো এটা ভালো লাগছে, মানে মোটামুটি ঠিক ছিল। এই কারণে এবার আমি সবাই সাজেস্ট করছি আইকন ম্যানুয়ালটা নিতে, কারণ লেটেস্ট আইনগুলো ওখানে এডিট করেই দিছে, আপনার শুধু পড়া। না আমি অবশ্য করেছি, আইকন নির্দেশিকা বিধিমালা এগুলো প্রিন্ট আউট করে নিছি। একটা উপায় নাই, একটা যাতে মাস্টার হবেন কাজে দিবে। আর আরেকটা হচ্ছে আপনার হলো এই আইনটা দুটোই আছে, বিধিমালাটাও আছে, ওই প্রতিটা জিনিস নিয়ে গবেষণা করবেন, মানে এটা কেন রিলেটেড। কারণ এরকম হইতে পারে আপনি হয়তো নতুন দেখে অনেকে যারা 20 বছর এক্সপিরিয়েন্স আছে ভাবতে পারে আপনি কি বা জানেন, কিন্তু আপনার জানাটা হচ্ছে ওই লেভেলের হবে যে 20 বছর 30 বছর অভিজ্ঞতা আপনি আটকাই ফেলবেন। এটা আমার ক্যারিয়ারে অনেক সময় যারা 20 বছর 30 বছর ধরে, যেমন আমাকে বলতো অ্যাডভোকেট 25 বছর ধরে আমি এগুলো প্র্যাকটিস করি, তুমি আমার এটা বলো এটা বলো, তাহলে আমি রাইট, আমি এরকমটাই ভাবো, আপনি আইন দিয়ে আমার এটা ছড়ান যেটা এরকম না, সিম্পল কথা। তো এরকম করে যাতে করবেন, রেফারেন্স সহ কাজ করবেন, আর একটের মূল ভিত্তি ধরবেন, যেটাই কাজ করেন একটা হচ্ছে মূল, আপনি প্রথমে একটের সাথে কানেক্ট করবেন, তারপর তার রেফারেন্স হিসাবে পরিপত্র নির্দেশিকাতে যাবেন, একটের সাথে কানেক্ট রাখবেন, তাহলে দেখবেন আপনারা কেউ এসে আর ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না, পাকনামি করেন এটা বলতে পারবে না। পরিপত্র মানে সাধারণত মানে স্যার আমরা খেয়াল করতেছি স্যার নির্দেশিকা মানে বেশি ফলো করতেছি আপনার সাথে সাথে স্যার আপনার অনুসারী হয়ে। স্যার আসলে এখানে পরিপত্র স্যার মানে এই বিষয়টা কি মানে মানে পরিপত্র আসলে সাধারণত আমরা কি কি ফলো করতে মানে করবো স্যার? পরিপত্র হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যাল ম্যাথ গুলো করবেন, মানে যেমন রিটার্ন গুলো সাবমিশন করবেন, ওই ম্যাথের হেল্পটা সরাসরি পরিপত্র থেকে পাবেন ইন্ডিভিজুয়াল, খুবই ভালোভাবে আসছে। যেমন ধরেন এখন আমি প্রথম যে বলছি ফরেনারে একটা ট্যাক্স ক্যালকুলেশন করবেন, আপনি যে এরকম করে করতেছেন এটা ভিত্তি কি, তখন আপনি একটা পরিপত্র গেলেন, ওখানে 9 নম্বর ম্যাথ যে 2023-24 ছিল আমি বলছিলাম, এটা একটা রেফারেন্স দিলেন যে ওখানে এরকম ছিল, বর্তমানে কারেকশন হয়ে এরকম হচ্ছে, তাহলে আপনার হয়ে গেল ডাটা সোর্স। আচ্ছা আচ্ছা, কারণ এই যে এখানে আপনি যখন ক্যালকুলেশন করতে যাবেন কোম্পানি সরি যখন ট্রেডিং ব্যবসায়, তো এখানে যে আপনি এখানে 11 নম্বর ম্যাথে আপনি গেলেন, আপনি রেফারেন্স করতে পারলেন যে সিচুয়েশন ফেস করছেন এর সাথে, যে আপনি 11 নম্বর ম্যাথটা দেখতে পারেন এইরকম করে ক্যালকুলেশন করতে, বাস তার মানে আপনার একটা রেফারেন্স হয়ে গেল, এটা এই যে 11 নম্বর ম্যাথে যান, ওটা এরকম করে করছে, ডেপ্রিসিয়েশন কেন করছে এটা এরকম, এইরকম করে হচ্ছে আপনি মানে ব্যবহারিকের জন্য নির্দেশিকাটা ইফেক্টিভ ইন্ডিভিজুয়ালের জন্য। আচ্ছা আজকে মনে হয় অনেক কথা বলে ফেললাম অপ্রাসঙ্গিক। স্যার মানে মানে গল্প হয়েছে স্যার, অনেক কিছু শেয়ার হয়েছে স্যার, ক্লাস খুব ভালো আজকে, খুবই ছিল স্যার। আমি মনে করি স্যার আমার এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে গিয়ে আমার মতোই, আমি একদম নতুন, আমি আপনার সাথে দীর্ঘ অনেকক্ষণ কথা বলেছিলাম, আপনার খেয়াল আছে কিনা। তো মানে স্যার মানে আমার মনে একদমই নতুন, অধিকাংশই আমার মনে হচ্ছে আমার মতোই। তো
তো এদের জন্য আসলে স্যার মানে এরকম স্যার উইথ রেফারেন্স এইটা খুব কাজে দিচ্ছে স্যার। আপনি একটু কন্টিনিউ করেন এইভাবেই স্যার। এই যে মানে এটার সাথে আপনি যেভাবে বললেন স্যার যে সবসময় লিঙ্ক করতে ধারার সাথে, তো স্যার আপনি যেভাবে মানে আজকে এক সেকশন 163 প্রথমে কিছুই বুঝি নাই, বাট যখন ম্যাথে গিয়ে মানে ম্যাথ করেছেন স্যার ওটার সাথে লিঙ্ক মানে লিঙ্কটা বারবার মানে দেখতে হচ্ছিল স্যার। এটা খুব ভালো একটা মানে শেখার জন্য স্যার। স্যার মানে এটা স্যার আপনার জন্য সামনের দোয়া, আপনি ক্লাসগুলোতে, দোয়া চাইছেন স্যার, আপনার জন্য দোয়া। হ্যাঁ সামনের ক্লাসগুলোতে আরো ইনশাআল্লাহ এরকম লিঙ্ক করে থাকবে, সেকশন করে থাকবে। আপনারা যারা নতুন, মূল কাজ হবে এই ল্যাপটপটা আমি অবশ্যই দিয়ে দিব ম্যাটেরিয়াল। আপনারা যেটা হবে, আপনারা কি করবেন, জিনিসগুলো আবার পড়বেন, ওর সাথে মিলে পড়বেন। আর ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিচ্ছি, আপনার পাবলিকলি কেউ শেয়ার করিয়েন না, নিজেদের মধ্যে রাখিয়েন এখন, স্পেশালি যেহেতু ম্যাটেরিয়াল গুলো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলেন। আচ্ছা তাহলে আজকে আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস কিন্তু আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার।